গুড মর্নিং স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিশন ডাব্লিউবিসিএস। ভিশন ডাব্লিউবিসিএস এ তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আমরা আপকামিং ডাব্লিউবিসিএস 2024 প্রিলিমস পরীক্ষাকে লক্ষ্য করে প্রিলিমস মক টেস্ট শুরু করেছি, যেখানে গুরুত্বপূর্ণ বিষয়ের গুরুত্বপূর্ণ টপিকগুলো ধরে ধরে আমরা প্রশ্ন উত্তর প্র্যাকটিস করছি। তো আমরা প্রথম হিস্ট্রি ক্লাসে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন নিয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর আলোচনা করেছিলাম, এবং আজকে আমরা হিস্ট্রির 2 নম্বর ক্লাস করব, যেখানে বৈদিক এজ বা বৈদিক পিরিয়ড অর্থাৎ বৈদিক সভ্যতা নিয়ে সম্পূর্ণ 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর প্র্যাকটিস করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর রয়েছে পরীক্ষাতে আসার মতো এবং ডাব্লিউবিসি স্ট্যান্ডার্ডের। তো ক্লাসটা শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, হোয়ার ওয়াজ দ্য অরিজিনাল হোম অফ আরিয়ানস অ্যাকর্ডিং টু ম্যাক্স মুলার? ম্যাক্স মুলারের মতে আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল? প্রত্যেকটি প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো করার। কমেন্ট বক্সে কমেন্ট করতে থাকবে এবং আমার সাথে উত্তরগুলো মিলিয়ে নেবে। তো ম্যাক্স মুলারের মতে আর্যদের আদি বাসস্থান ছিল, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সেন্ট্রাল এশিয়া বা মধ্য এশিয়াতে। নেক্সট 2 নম্বর প্রশ্ন, হু প্রোপাউন্ডেড দ্য থিওরি দ্যাট দ্য অরিজিনাল হোম অফ আরিয়ান ওয়াজ দ্য আর্কটিক রিজিয়ন? আর্যদের আদি জন্মভূমি আর্কটিক অঞ্চল ছিল, এই তত্ত্বটি কে দিয়েছিলেন? আর্যদের আদি বাসস্থান সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায় না, কিন্তু বিভিন্ন ঐতিহাসিক এবং বিভিন্ন ব্যক্তিগণ এই আর্যদের আদি জন্মভূমি সম্পর্কে বিভিন্ন মতবাদ বা তত্ত্ব প্রদান করেছেন, এবং তার মধ্যে সব থেকে ওয়াইডলি অ্যাকসেপ্টেড হচ্ছে এই আগের যে প্রশ্নটা দেখলাম ম্যাক্স মুলারের যে মত মধ্য এশিয়া থেকে আর্যরা এসেছে, সেইটা কিন্তু বেশিভাবে প্রচলিত। তো এটা ছাড়াও আরো অন্যান্য ঐতিহাসিক বিভিন্ন তত্ত্ব দিয়েছেন, যেমন এই একটা তত্ত্ব, আর্যদের আদি জন্মভূমি আর্কটিক রিজিয়ন। তো এটা কে বলেছেন? এই তত্ত্বটা দিয়েছেন অপশনে বিজি তিলক বা বাল গঙ্গাধর তিলক। ওকে, তো দেখো আর্যদের উৎপত্তি এবং সেই উৎপত্তির তত্ত্ব কে দিয়েছে সেই সম্পর্কে একটু তথ্য দেখে নিই। দেখো, মধ্য এশিয়াতে আর্যদের প্রধান উৎপত্তি, এটা বলেছেন ম্যাক্স মুলার এবং এটা হচ্ছে সব থেকে স্বীকৃত। আর্কটিক অঞ্চল বলেছেন বিজি তিলক। আচ্ছা, ইউরোপে আর্যদের আদি বাসস্থান ছিল, এই তত্ত্বটা দিয়েছেন স্যার উইলিয়াম জোন্স। তারপর দেখো কিরগিজ স্টেপ অঞ্চল, এই তত্ত্বটা দিয়েছেন ব্যান্ডেনস্টাইন। তারপর দেখো স্ক্যান্ডিনেভিয়াতে বসবাস ছিল, এটা দিয়েছেন অধ্যাপক পেনকা। তিব্বতে বসবাস ছিল বলেছেন দয়ানন্দ সরস্বতী, এবং আর্যরা কোনো রকম বাইরে থেকে আসেনি, আর্যরা অ্যাকচুয়ালি ভারতেরই বসবাসকারী ব্যক্তিবর্গ, এই তত্ত্বটা দিয়েছেন স্বামী বিবেকানন্দ। ঠিক আছে, তো বিভিন্ন তত্ত্ব বিভিন্ন উৎপত্তি সম্পর্কে আর্যদের, এইটা কিন্তু একটু ভালোভাবে লিস্টটা দেখে রাখবে, এখান থেকে প্রশ্ন আসতে পারে। নেক্সট 3 নম্বর প্রশ্ন, হুইচ মাউন্টেন পাস ডিড দ্য আরিয়ানস ইউজ হোয়েন এন্টারিং ইন্ডিয়া? আর্যরা ভারতে প্রবেশ করার সময় কোন গিরিপথ ব্যবহার করেছিল? 4টি অপশন, বোলান পাস, নাথুলা পাস, খাইবার পাস নাকি জিলেবলা পাস? সঠিক উত্তর অপশন সি, খাইবার গিরিপথ বা খাইবার পাস। হিন্দুকুশ পর্বতের, ঠিক আছে, হিন্দুকুশ পর্বতের যে খাইবার গিরিপথ সেইখান থেকে প্রবেশ করেছিল। 4 নম্বর প্রশ্ন, হোয়ার ডিড দ্য আরিয়ানস ফার্স্ট সেটেল আফটার এন্টারিং ইন্ডিয়া? ভারতে প্রবেশ করে আর্যরা প্রথম কোথায় বসতি স্থাপন করে? ভিভিআই প্রশ্ন। 4টি অঞ্চলের নাম দেওয়া রয়েছে, দেখো, গ্যাংরিক প্ল্যান, সপ্ত সিন্ধু রিজিয়ন, ডেকান নাকি ব্রহ্মপুত্র ভ্যালি? কোন স্থানে আর্যরা প্রথম বসতি স্থাপন করেছিল? সঠিক উত্তর হবে অপশন বি, সপ্ত সিন্ধু রিজিয়ন, সপ্ত সিন্ধু অঞ্চল। সপ্ত সিন্ধু অঞ্চল এখন বর্তমান কোন রাজ্য বলতে পারো? সেটা হচ্ছে পাঞ্জাব। ঠিক আছে, সিন্ধু নদ এবং তার যে উপনদীগুলো, সমস্ত নদী এবং সিন্ধু নদী নিয়ে এই সপ্ত সিন্ধু অঞ্চলটা গঠিত হয়েছে।
নেক্সট 5 নম্বর প্রশ্ন, হু হেল্ড দ্য ভিউ দ্যাট দ্য অরিজিনাল হোম অফ আরিয়ানস ওয়াজ ইন্ডিয়া? আর্যদের আদি জন্মভূমি ভারত, এই মতটি কে পোষণ করেন? সঠিক উত্তর হবে অপশন ডি, স্বামী বিবেকানন্দ। 6 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য লিটারাল মিনিং অফ দ্য ওয়ার্ড আরিয়ান? আর্য শব্দের আক্ষরিক অর্থ কি? আর্য শব্দের আক্ষরিক অর্থ কি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হাই বার্থ, অর্থাৎ উচ্চ জন্ম। এটাই হচ্ছে আরিয়ান শব্দের অর্থ। নেক্সট 7 নম্বর প্রশ্ন, টু হুইচ পিরিয়ড ডাজ দ্য বোঘাজকই ইনস্ক্রিপশন বিলং? বোঘাজকই শিলালিপি কত খ্রিস্টপূর্বাব্দের? স্টার মার্ক প্রশ্ন। বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে এবং বিসিএস এর প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি, 1400 খ্রিস্টপূর্বাব্দের বোঘাজকই শিলালিপি। দেখো, আর্য ভাষী লোকেদের মধ্যে পরিচিত প্রধান উপজাতি হলো হিট্টাতিস, আর্য ইন্দো, ইরানি, কাসাইট এবং মিটানিস এবং গ্রিক। এই উপজাতি সম্প্রদায়ের মানুষদের নাম এই বোঘাজকই ইনস্ক্রিপশনে আমরা পেয়ে থাকি। এবং বোঘাজকই ইনস্ক্রিপশন কেন বিখ্যাত? দেখো, বোঘাজকই ইনস্ক্রিপশনে বিভিন্ন বৈদিক দেবতাদের নাম পাওয়া যায়, সেই জন্য এই বোঘাজকই ইনস্ক্রিপশনটা খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখো, হুইচ ভেদিক গড আর মেনশন ইন বোঘাজকই ইনস্ক্রিপশন? বোঘাজকই শিলালিপিতে কোন বৈদিক দেবতাদের নাম উল্লেখ আছে? দেখো, বোঘাজকই এই শিলালিপিটা অ্যাকচুয়ালি পাওয়া গেছে টার্কিতে, ঠিক আছে, টার্কি রিজিয়ানে, এবং সেখানে বিভিন্ন বৈদিক দেবতাদের নাম উল্লেখ রয়েছে। এবং যে সমস্ত বৈদিক দেবতাদের নাম উল্লেখ রয়েছে সেগুলো আমাদের ভারতবর্ষের লোকেরাও পূজা অর্চনা করে থাকে। তো এর থেকে বোঝা যায় যে আর্যরা কি বাইরে থেকে আমাদের দেশে এসেছিল, না হলে আমাদের দেশ থেকে অত দূরে সেখানে বৈদিক দেবতাদের নাম কি করে পাওয়া যাবে এই বোঘাজকই ইনস্ক্রিপশনে, যেটা 1400 খ্রিস্টপূর্বাব্দের। তো যাই হোক, বোঘাজকই ইনস্ক্রিপশনের কোন কোন দেবতাদের নাম ছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশনে ইন্দ্র, মিত্র, নাস্তা অ্যান্ড বরুণ। ওকে, ইন্দ্র, মিত্র, নাস্তা এবং বরুণ এই বৈদিক দেবতাদের নাম উল্লেখ ছিল। নেক্সট 9 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য টাইম পিরিয়ড অফ ঋগ বৈদিক এজ? ঋগ বৈদিক যুগের সময়কাল নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ, এটি হয়ে যাবে ঋগ বৈদিক যুগের সময়কাল। 10 নম্বর প্রশ্ন, হুইচ মেটাল বিগান টু বি ইউজড ইন ইন্ডিয়া ডিউরিং দ্য লেটার বৈদিক এজ? পরবর্তী বৈদিক যুগে ভারতে কোন ধাতুর প্রচলন শুরু হয়? সময়কালটা কি বলা হচ্ছে? 1500 থেকে 1000, এবং বলছে লেটার বৈদিক, লেটার বৈদিক মানে হাজারেরও পরে, 1000 খ্রিস্টপূর্বাব্দেরও হচ্ছে পরে, এবং 1000 খ্রিস্টপূর্বাব্দ মানে কি আবিষ্কৃত হয়ে গেছে? সঠিক উত্তর হবে অপশনটি লোহা। ঠিক আছে, ভারতের লোহার ধাতুর প্রচলন শুরু হয়। 11 নম্বর প্রশ্ন, হুইচ রিভার ইজ মেনশনড দ্য মোস্ট টাইমস ইন ঋগ্বেদা? ঋগ্বেদের সব থেকে বেশি উল্লেখিত নদী নিচের কোনটি? 4টি নদীর নাম রয়েছে, এটাও স্টার মার্ক করবে বা ভিভিআই করবে। দেখো, প্রশ্নটা ভালো করে দেখো, মেনশন দ্য মোস্ট টাইমস অর্থাৎ সব থেকে বেশি বার লেখা হয়েছে কোন নদীর নাম? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশানে সিন্ধু। সিন্ধু নদীর নাম সব থেকে বেশি বার লেখা হয়েছে। গঙ্গা নদীর নাম মাত্র একবার একবার মেনশন হয়েছে, ঠিক আছে। সেখানে যমুনা 3 বার, 3 টাইমস। ওকে, তো সব থেকে বেশি বার মেনশন হয়েছে সিন্ধু নদের নাম। নেক্সট প্রশ্নটা দেখো, হুইচ রিভার ওয়াজ কনসিডার্ড দ্য হলিয়েস্ট ইন দ্য ঋগ্বেদিক এজ? ঋগ্বৈদিক যুগে কোন নদীকে পবিত্রতম হিসেবে বিবেচনা করা হতো? ভিভিআই,
প্রশ্নগুলো ভালো করে দেখে তারপর উত্তর করার চেষ্টা করবে। আগের প্রশ্নটা ছিল কোন নদী সব থেকে বেশিবার উল্লেখিত হয়েছে, আর এই প্রশ্নটি হলো কোন নদীকে পবিত্রতম নদী হিসাবে বিবেচনা করা হয়। তো পবিত্রতম নদী হিসাবে বিবেচনা করা হতো ঋগ বৈদিক যুগে অপশন সি নদী সরস্বতীকে, সরস্বতী রিভারকে। এবং একে কি বলা হতো নদী তমা বা নদী রত্ন। ওকে, শ্রেষ্ঠ নদী বলা হতো। নেক্সট 13 নম্বর প্রশ্ন, অন দ্য ব্যাঙ্কস অফ হুইচ রিভার ওয়াজ দ্য ব্যাটল অফ 10 কিংস ফট? 10 রাজার যুদ্ধ কোন নদীর তীরে অনুষ্ঠিত হয়েছিল বা সংঘটিত হয়েছিল? আমরা বৈদিক যুগে একটি বিখ্যাত যুদ্ধের কথা জানতে পারি, 10 রাজার যুদ্ধ, যেখানে একদিকে ছিল রাজা সুদাস সুদাস ভার্সেস অন্যদিকে কি ছিল 10 রাজা, ঠিক আছে। এবং রাজা সুদাসের পক্ষে ছিল ঋষি বশিষ্ঠ দেব, এবং অন্যদিকে কে ছিল ঋষি বিশ্বামিত্র, এই 10 রাজার পক্ষে। তো এই দুই দলের মধ্যে যুদ্ধ হয় এবং শেষ পর্যন্ত জয়লাভ করে রাজা সুদাস এবং বশিষ্ঠ দেবের দল। তো যাই হোক, কোন নদীর তীরে এটি হয়েছিল? 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি পুরুষিনী, যেটি বর্তমানে রবি নদী নামে পরিচিত। দেখো, দ্য ব্যাটেল ইজ নোন অ্যাজ দশরাজন্য, যুদ্ধটি দশরাজ্য নামে পরিচিত। ইট ওয়াজ ফট বিটুইন কিং সুদাস অ্যান্ড কনফেডারেসি অফ 10 কিংস, এটি রাজা সুদাস এবং 10 রাজার জোটের মধ্যে সংগঠিত হয়। দ্য কনফ্লিক্ট অ্যারোজ পার্টলি ডিউ টু এ ডিসপুট ওভার এ প্রিস্ট, একজন পুরোহিতকে নিয়ে বিবাদের কারণে এই সংঘাতের সূত্রপাত। আচ্ছা, পুরুষিনী ইজ দ্য এনসিয়েন্ট নেম অফ দ্য মডার্ন রবি রিভার, পুরুষিনী হলো বর্তমান রবি নদীর প্রাচীন নাম। 14 নম্বর প্রশ্ন, হু ওন দ্য ব্যাটেল অফ 10 কিংস, 10 রাজার যুদ্ধে জয়লাভ করেন নিচের কে? অলরেডি বলে দিয়েছি, তো সঠিক উত্তর হবে অপশন এ কিং সুদাস। দেখো, হিজ ভিক্টরি এস্টাবলিশড বাই দ্য সুপ্রিমেসি অফ ভারত, তার বিজয় ভরতদের আধিপত্য প্রতিষ্ঠা করে। এই রাজা সুদাস ভরত বংশের রাজা ছিল, তো ভরতদের আধিপত্য প্রতিষ্ঠা করে। দ্য নেম ভারতবর্ষ, এই যে ভারতবর্ষ কথাটি, ইজ বিলিভ টু বি অরিজিনেটেড ফ্রম হিজ ট্রাইব, এবং এই ভারতবর্ষ নামটা আমাদের দেশের এসেছে এই উপজাতি থেকে বলে মনে করা হয়। বশিষ্ঠ ওয়াজ দ্য প্রিস্ট অফ কিং সুদাস ডিউরিং দিস ব্যাটেল, এবং এই যুদ্ধের সময় বশিষ্ঠ দেব ছিলেন কে? রাজা সুদাসের পুরোহিত, এবং তিনি এই যুদ্ধ জয় লাভ করতে সাহায্য করেছিলেন। নেক্সট 15, দ্য আদার নেম অফ দ্য ভেদাস ইজ ত্রয়ী, হুইচ ভেদা ইজ নট ইনক্লুডেড ইন ইট, বেদের অপর নাম ত্রয়ী, এর মধ্যে কোন বেদটি অন্তর্ভুক্ত নয়? 4টি অপশন দেখো, ঋগ্বেদা, অথর্ববেদা, সামবেদা এবং যজুর্বেদা। তো কোন বেদটি ত্রয়ী পাঠের অংশ নয়? সঠিক উত্তর অপশন বি অথর্ববেদা। অথর্ববেদ ত্রয়ী পাঠের অংশ নয়। প্রথম 3টে বেদ অর্থাৎ ঋগ্বেদ, সামবেদ এবং যজুর্বেদ, এই প্রথম 3টে বেদকে একত্রে ত্রয়ী বলা হয়। দেখো, ত্রয়ী মিনস ট্রিও রিপ্রেজেন্টিং দ্য ফার্স্ট 3 বেদা, ত্রয়ী মানে 3টি, প্রথম 3টি বেদকে বোঝায়। অথর্ব ওয়াজ কম্পাইলড মাচ লেটার, অথর্ববেদ অনেক পরে সংকলিত হয়েছে, এবং এই অথর্ববেদকে অনেক সময় কি বলা থাকে? নন আরিয়ান বেদা, ঠিক আছে। মনে করা হয় এই অথর্ববেদ আর্যরা লেখেনি বা আর্যদের নয়, এটা অনার্যদের দ্বারা লিখিত হয়েছে, তো সেই জন্য অথর্ববেদকে প্রথম ত্রয়ীর মধ্যে ধরা হয় না। এবং এই অথর্ববেদের মধ্যে কি কি রয়েছে? ইট ডিলস উইথ ম্যাজিক, স্পেলস অ্যান্ড এভরি ডে প্রবলেম, এটি জাদু টোনা, মন্ত্র এবং দৈনন্দিন সমস্যা নিয়ে আলোচনা করে। নেক্সট 16, হুইচ ইজ দ্য ওল্ডেস্ট টেক্সট ইন ওয়ার্ল্ড, বিশ্বের প্রাচীনতম গ্রন্থ নিচের কোনটি? এর থেকে ইজি প্রশ্ন হয় না, কিন্তু এটা বিসিএস এরই প্রশ্ন বিগত বছরের। তো সঠিক উত্তর হবে অপশন ডি ঋগ্বেদা। নেক্সট 17, হাউ মেনি হাইমস আর দেয়ার ইন ঋগ্বেদা ইন টোটাল, ঋগ্বেদে মোট কতগুলি স্তোত্র রয়েছে? ভিভিআই প্রশ্ন,
প্রশ্নটা এসে থাকে কতগুলি স্তোত্র রয়েছে এবং ওম ওম ওয়ার্ড যতগুলো স্তোত্র রয়েছে ততগুলো ওম ওয়ার্ডও রয়েছে। তো সঠিক উত্তর হবে অপশন সি 1028। 1028টি ওম শব্দ রয়েছে বা এই স্তোত্র রয়েছে। দেখো ডিটেলসে, দিস হাইমস আর কল্ড সুক্তাস। এই স্তোত্রগুলিকে কি বলা থাকে? সুক্ত বলা হয়ে থাকে। সুক্তা ট্রান্সলেটস টু ওয়েল সেড। সুক্ত শব্দের অর্থ কি? সুভাষিত বা ভালো কথা বলা। দে আর অর্গানাইজড ইন 10 মন্ডলস অর বুকস। এগুলি 10টি মন্ডলে বা 10টি বইতে সাজানো। তো এটাও প্রশ্ন আসে থাকে ঋগ্বেদ কটা মন্ডলে বিভক্ত? সেটা হচ্ছে 10টা মন্ডলে বিভক্ত এবং টোটাল 1028টি হাইমস ইনক্লুডেড ইন 10 হচ্ছে ভালকিল্য হাইমস এবং এই 1028টি স্তোত্রের মধ্যে 11টি বালকিল্য স্তোত্র অন্তর্ভুক্ত রয়েছে। ঠিক আছে, তো 1028টি হাইমস এবং 11টি ভালকিল্য হাইমস এই 10টি মন্ডলে বিভক্ত এবং প্রত্যেকটা হাইমসকে কি বলা থাকে? সুক্ত বলা হয়ে থাকে। নেক্সট 18, হুইচ মন্ডলা অফ ঋগ্বেদা আর কল্ড ফ্যামিলি বুকস? ঋগ্বেদের কোন মন্ডলগুলিকে পারিবারিক বই বলা হয়ে থাকে? 10টি মন্ডলে বিভক্ত। তো এই 10টা মন্ডলের মধ্যে কি কোন মন্ডলগুলোকে পারিবারিক বই বা ফ্যামিলি বুকস বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন ডি 2nd to 7th, অর্থাৎ দ্বিতীয় মন্ডল থেকে সপ্তম মন্ডল এই কটা মন্ডলকে ফ্যামিলি বুকস বলা হয়ে থাকে। কেন? দেখো, দিস আর দ্য ওল্ডেস্ট পোর্শন অফ ঋগ্বেদা। পরীক্ষায় এটাও প্রশ্ন আসে যে ঋগ্বেদের তো 10টা মন্ডল রয়েছে, কিন্তু ঋগ্বেদের 10টা মন্ডলের মধ্যে থেকে কোন মন্ডলগুলো সব থেকে প্রাচীন অর্থাৎ অনেক আগে লেখা হয়েছে? সেটা হচ্ছে এই দ্বিতীয় থেকে সপ্তম মন্ডল। 1 নম্বর মন্ডল আগে আছে মানেই যে সেটা আগে লেখা হয়েছে এমনটা কিন্তু নয়, এটা একটু ভালোভাবে খেয়াল রাখবে। দ্বিতীয় থেকে সপ্তম মন্ডল এটা হচ্ছে সব থেকে ঋগ্বেদের প্রাচীনতম অংশ এবং ইচ অফ দিস মন্ডলাস ইজ অ্যাসক্রাইবড টু স্পেসিফিক ফ্যামিলিস সেটস, অর্থাৎ এই মন্ডলের প্রতিটি নির্দিষ্ট ঋষি পরিবার দ্বারা রচিত বলে মনে করা হয়। অর্থাৎ দ্বিতীয় থেকে সপ্তম এই মন্ডলগুলো বিভিন্ন ঋষিদের পরিবার দ্বারা লিখিত হয়েছিল। দেখো, দ্য ফার্স্ট অ্যান্ড 10th মন্ডলস আর অ্যাডেড লেটার, অর্থাৎ প্রথম মন্ডল এবং 10মতম মন্ডল এই দুটো অনেক পরে যুক্ত করা হয়েছিল। দেখো, সেজেস লাইক বিশ্বামিত্র, বামাদেবা এবং বশিষ্ঠ অথর দিস বুকস। এবং এই যে পারিবারিক বই বলা হচ্ছে না, এই পারিবারিক বইগুলো বিশ্বামিত্র, বামদেব, বশিষ্ঠের মতো ঋষিরা এগুলো রচনা করেছিলেন। নেক্সট 19 নম্বর প্রশ্ন, ইন হুইচ মন্ডলা দ্য ঋগ্বেদা ইজ দ্য ইন হুইচ মন্ডলা অফ দ্য ঋগ্বেদা ইজ দ্য ফেমাস গায়ত্রী মন্ত্র ডেসক্রাইব? বিখ্যাত গায়ত্রী মন্ত্র ঋগ্বেদের কোন মন্ডলে বর্ণিত আছে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। তো 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 3rd মন্ডলা। তৃতীয় মন্ডলের গায়ত্রী মন্ত্র মানে বর্ণিত রয়েছে এবং গায়ত্রী মন্ত্র কে রচনা করেছেন? রচনা কে করেছেন? বিশ্বামিত্র। ওকে, দেখো ডিটেলস দেখবো একটু পরে। দেখো, হু কম্পোজ দ্য গায়ত্রী মন্ত্র? গায়ত্রী মন্ত্র কে রচনা করেছেন? এক্ষুনি বলে দিলাম। তো সঠিক উত্তর হয়ে যাবে নো টাইম ওয়েস্ট, অপশন সি বিশ্বামিত্র। 21 নম্বর প্রশ্ন দেখো, টু হুইচ গড দ্য 9th মন্ডলা অফ ঋগ্বেদা কমপ্লিটলি ডেডিকেটেড? ঋগ্বেদের 9ম মন্ডল সম্পূর্ণরূপে কোন দেবতাকে উৎসর্গ করা হয়েছে? তো 9ম মন্ডল 9th মন্ডলা উৎসর্গ করা হয়েছে অপশন বি সোম দেবকে বা সোম দেবতাকে। দেখো ডিটেলসে, সোমা ওয়াজ বোথ এ প্ল্যান্ট অ্যান্ড এ ডেইটি, অর্থাৎ সোম একটি উদ্ভিদ এবং দেবতা উভয় ছিল। দ্য জুস অফ দ্য সোম প্ল্যান্ট ওয়াজ ইনটক্সিকেটিং ড্রিঙ্ক ইউজড ইন রিচুয়ালস, অর্থাৎ সোম গাছের রস একটি নেশা জাতীয় পানীয় ছিল যা আচার অনুষ্ঠানে ব্যবহৃত হতো। দ্য এন্টার 9th মন্ডলা ইজ নোন অ্যাজ সোমা মন্ডলা। সম্পূর্ণ 9ম মন্ডলটি সোম মন্ডল নামে পরিচিত। ইট কন্টেন্স 114 হাইমস প্রেজিং সোমা। এতে সোমের প্রশংসায় 114টি স্তোত্র বা সূক্ত রয়েছে।
নেক্সট 22, হাউ মেনি হাইমস আর কম্পোস্ট ডেডিকেটেড টু ইন্দ্রা ইন ঋগ্বেদা? ঋগ্বেদে ইন্দ্রকে উৎসর্গ করে কতগুলি স্তোত্র রচিত হয়েছে? আমরা বর্তমানে কৃষ্ণ, মহাদেব, বিষ্ণু, অন্যান্য দেবতাদের পূজা অর্চনা করে থাকি এবং এখনকার বর্তমান যুগে এই সমস্ত দেবতারা খুবই প্রমিনেন্ট এবং খুব বিখ্যাত। কিন্তু ঋগ বৈদিক যুগে মহাদেব, বিষ্ণু, শ্রীকৃষ্ণ এদের সেরকম কিন্তু প্রাধান্য ছিল না। প্রাধান্যকে কার ছিল সব থেকে বেশি? তিনি হচ্ছেন এই দেবরাজ ইন্দ্র। ইন্দ্র সব থেকে গুরুত্বপূর্ণ দেবতা ছিল বৈদিক সভ্যতায় এবং সেই জন্য সব থেকে বেশি সংখ্যক মন্ত্র তাকে উদ্দেশ্য করে। তো 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান সি 250। ঋগ্বেদের 1028টা মানে মন্ত্রের মধ্যে 250টা মন্ত্র শুধু ইন্দ্রদেবকে উৎসর্গ করে। দেখো ডিটেলসে, ইন্দ্র ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট গড ইন দ্য আর্লি ভেদিক পিরিয়ড। হি ওয়াজ দ্য গড অফ থান্ডার, রেন অ্যান্ড ওয়ার। তিনি বজ্রপাত, বৃষ্টি এবং যুদ্ধের দেবতা ছিলেন। হি ওয়াজ অফেন রেফার টু পুরান্দর, ডেস্ট্রয়ার অফ ফোর্স। ইন্দ্রকে প্রায়শই পুরন্দর বলা হতো, দুর্গ ধ্বংসকারী, যার অর্থ। এবং পরীক্ষা এটাও প্রশ্ন আছে পুরন্দর কোন দেবতার নাম, সেটি হবে ইন্দ্র। এবং ইন্দ্রর পরে আর কে কোন দেবতা গুরুত্বপূর্ণ ছিলেন? তিনি হচ্ছেন অগ্নি। আফটার ইন্দ্র, অগ্নি ওয়াজ দ্য সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট ডেইটি ইন ঋগ্বেদিক পিরিয়ড। ওকে, নেক্সট 23, হোয়ার ইজ দ্য মেনশন অফ 4 ভার্নাস ফাউন্ড ইন ঋগ্বেদা? 4 বর্ণের উল্লেখ ঋগ্বেদের কোথায় পাওয়া যায়? 4 বর্ণ কি কি? ব্রাহ্মণ, প্রথমে কে থাকে? ব্রাহ্মণ, তারপরে ক্ষত্রিয়, তারপরে বৈশ্য এবং শেষে শূদ্র। এই যে প্রাচীনকাল থেকে একটা নিয়ম চলে আসছে। তো এই যে 4 বর্ণের কথা প্রথম কোথায় দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশনে পুরুষ সুক্তা ইন 10th মন্ডলা। ঋগ্বেদের 10ম মন্ডলের যে পুরুষ সুক্ত, এই পুরুষ সুক্ততে দেখতে পাওয়া যায়। ওকে, এই যে সুক্ত বলা হচ্ছে, প্রত্যেকটা মন্ত্রকে সুক্ত বলা হয়ে থাকে। তো এই পুরুষ সুক্ত যেটা 10ম মন্ডলে রয়েছে সেখানে 4 বর্ণের উল্লেখ পাওয়া যায়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। নেক্সট 24, হুইচ ইজ দ্য উপবেদা অফ ঋগ্বেদা? ঋগ্বেদের উপবেদ নিচের কোনটি? 4টি বেদ ছিল, 4টি বেদের আবার 4টি কি রয়েছে? উপবেদ রয়েছে, উপভেদা। তো ঋগ্বেদের উপবেদের নাম অপশন ডি আয়ুর্বেদ। দেখো 4টি বেদের উপবেদগুলো দেখে নিই। ঋগ্বেদের উপবেদ হচ্ছে আয়ুর্বেদ, সামবেদের উপবেদ হচ্ছে গন্ধর্ববেদ, যজুর্বেদের উপবেদ হচ্ছে ধনুর্বেদ এবং শিল্প বেদ হলো অথর্ববেদের উপবেদ। খুব ইম্পর্টেন্ট। নেক্সট 25, হুইচ ভেদা ইজ কনসিডার দ্য সোর্স অফ ইন্ডিয়ান মিউজিক? ভারতীয় সঙ্গীতের উৎস কোন বেদকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর অপশন সি সামাবেদ অর্থাৎ সামবেদ। 26 দেখো, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড সামান মিনস? সামান শব্দের অর্থ কি? এই সামান থেকে সামবেদের কথাটা এসছে। তো সামান শব্দের অর্থ কি? সঠিক উত্তর অপশন সি মেলোডি অর মিউজিক, সুর বা সঙ্গীত। 27, হুইচ ইজ দ্য উপবেদা অফ সামাবেদা? সামবেদের উপবেদ নিচের কোনটি? একটু আগেই দেখলাম, ইম্পর্টেন্ট কিন্তু এটি। তো সামবেদের উপবেদ হয়ে যাবে অপশন সি গন্ধর্ববেদ। গন্ধর্ববেদ হচ্ছে সামবেদের উপবেদ। 28, হুইচ ভেদা ইজ নোন অ্যাজ প্রিস্ট ম্যানুয়াল অর্থাৎ পুরোহিত দর্পণ? পুরোহিত দর্পণ নামে কোন বেদ পরিচিত? খুবই খুবই ইম্পর্টেন্ট। কোন বেদকে পুরোহিত দর্পণ বলা হয়? সঠিক উত্তর হবে অপশন সি যজুর্বেদকে। কেন? দেখো, ইট কন্টেন্স দ্য ডিটেলড প্রসিডিওর ফর পারফর্মিং স্যাক্রিফাইসেস। এতে যজ্ঞ সম্পাদনের বিস্তারিত পদ্ধতি রয়েছে এবং এই যজুর্বেদের যে পদ্ধতি বা যে সমস্ত পদ্ধতি লেখা রয়েছে সেই নিয়ম কানুন মেনে পুরোহিতরা দেখে দেখে প্রত্যেকটা যজ্ঞ করতো। সেই জন্য একে বলতো পুরোহিত দর্পণ, একদম পুরোহিতদের আয়না বলা যেতে পারে। দেখো, ইট সার্ভস অ্যাজ গাইড বুক ফর অর্ধভাইরু প্রিস্ট অর্থাৎ অর্ধব্জু পুরোহিতদের জন্য এটি নির্দেশিকা হিসেবে কাজ করতো। ইট ডিভাইডেড ইন্টু শুক্লা অ্যান্ড কৃষ্ণা যজুর্বেদা। যজুর্বেদ দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে শুক্ল যজুর্বেদ এবং একটা হচ্ছে কৃষ্ণ যজুর্বেদ।
এবং ইয়াজুর এসেন্সিয়ালি মিনস স্যাক্রিফাইসাল ফর্মুলা, অর্থাৎ যজুর মানে হচ্ছে মূলত যজ্ঞের মন্ত্র। 29. Which Veda is related to the procedure of performing sacrificial rituals? যজ্ঞের কার্য সম্পাদনের পদ্ধতির সাথে সম্পর্কিত বেদ কোনটি? এক্ষুনি করলাম, তো অবশ্যই সঠিক উত্তর হবে অপশন সি, যজুর বেদা। নেক্সট 30 নম্বর প্রশ্ন, হুইচ বেদা ডিলস উইথ ব্ল্যাক ম্যাজিক অ্যান্ড মেডিকেল সায়েন্স? কালো জাদু এবং চিকিৎসা বিজ্ঞান নিয়ে আলোচনা করা হয়েছে নিচের কোন বেদে? তো ব্ল্যাক ম্যাজিক এবং মেডিকেল সায়েন্স নিয়ে আলোচনা করা হয়েছে অপশন বে অথর্ববেদ। এবং অথর্ববেদকে কি বলা থাকে? নন আরিয়ান বেদা, অনার্যদের বেদ বলা হয়ে থাকে। দেখো, ইট কন্টেন্স স্পেলস টু ওয়ার্ড অফ ইভিল স্পিরিটস অ্যান্ড ডিজিজেস। এতে দুষ্টু আত্মা এবং রোগ তাড়ানোর মন্ত্র রয়েছে, এবং ইট ইজ এ ভ্যালুয়েবল সোর্স ফর আন্ডারস্ট্যান্ডিং এনসিয়েন্ট ইন্ডিয়ান মেডিসিন। 31. নেম এ ব্রাহ্মণা অ্যাসোসিয়েটেড উইথ ঋগ্বেদা। ঋগ্বেদের সাথে যুক্ত একটি ব্রাহ্মণের নাম কি? চারটে বেদের সাথে চারটে উপবেদ রয়েছে, সাথে কিছু ব্রাহ্মণও সম্পর্কিত রয়েছে। তো ঋগ্বেদের সাথে সম্পর্কিত ব্রাহ্মণ নিচের কোনটি? 31 এর সঠিক উত্তর হবে অপশন সি, ঐত্রেয় ব্রাহ্মণ। ঐত্রেয় ব্রাহ্মণ ঋগ্বেদের সাথে সম্পর্কিত রয়েছে। দেখো, ঐত্রেয় ব্রাহ্মণা মেনলি ডিলস উইথ দ্য সোমা স্যাক্রিফাইসেস, অর্থাৎ ঐত্রেয় ব্রাহ্মণ মূলত সোম যজ্ঞ নিয়ে আলোচনা করে। সোম যজ্ঞ মিনস যেটা নবম মণ্ডলে সোম দেবতাকে উদ্দেশ্য করে মন্ত্রগুলো দেওয়া রয়েছে। অ্যানাদার ব্রাহ্মণা অফ ঋগ্বেদা ইজ, দেখো, কৌশিতকী। ঠিক আছে, কৌশিতকী আর একটা ব্রাহ্মণা যেটা ঋগ্বেদের সাথে সম্পর্কিত রয়েছে। এবং শতপথ ব্রাহ্মণা ইজ লিঙ্ক টু যজুর্বেদা। এটাও খুব ইম্পর্টেন্ট, স্টার মার্ক করবে। শতপথ ব্রাহ্মণ কোন বেদের সাথে সম্পর্কিত? যজুর্বেদের সাথে সম্পর্কিত রয়েছে। 32. From which Brahmana do we get detailed information about the অথর্ব বেদা? অথর্ব বেদের বিস্তারিত জানা যায় কোন ব্রাহ্মণা থেকে? অর্থাৎ নিচের কোন ব্রাহ্মণাটা অথর্ব বেদের সাথে সম্পর্কিত? 32 সঠিক উত্তর হবে অপশন বি, গোপথা ব্রাহ্মণ। নেক্সট 33. হুইচ ভেদিক লিটারেচার ইজ নোন অ্যাজ ফরেস্ট বুকস? বনপুস্তক নামে পরিচিত বৈদিক সাহিত্য নিচের কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আরণ্যক। 34. হোয়াট ইজ দ্য লিটারাল মিনিং অফ উপনিষদ? উপনিষদের আবিধানিক অর্থ কি? উপনিষদ কথাটার অ্যাকচুয়াল অর্থ কি? বিবিআই। সঠিক উত্তর অপশন সি, সিটিং নিয়ার, কাছে এসে বসা। দেখো, দে রিপ্রেজেন্টস দ্য ফাইনাল স্টেজ অফ বৈদিক ট্র্যাডিশন অর বেদান্তা। এগুলিকে বৈদিক ঐতিহ্যের একদম চূড়ান্ত অর্থাৎ শেষ পর্যায়কে প্রতিনিধিত্ব করে, অর্থাৎ একে বেদের অন্ত অর্থাৎ বেদান্ত বলা হয়। উপনিষদকে কি বলা হয়? বেদান্ত। দেয়ার ইজ এ স্ট্রং এমফোসিস অন ফিলোসফিক্যাল ইনকোয়ারিজ। দার্শনিক অনুসন্ধানের উপর এই বেদান্ততে বা উপনিষদে জোর দেওয়া হয়েছে। অ্যান্ড ইট এক্সপ্লোরস কনসেপ্ট লাইক আত্মা অর্থাৎ সোল অ্যান্ড ব্রহ্মা আলটিমেট রিয়েলিটি। এবং এই উপনিষদে আত্মা এবং ব্রহ্মের মতো ধারণাগুলির অন্বেষণ করে। 35. হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ উপনিষদ? উপনিষদের মোট সংখ্যা কত? সঠিক উত্তর অপশন বি, 108টি উপনিষদ রয়েছে। দেখো, এই 108-এর মধ্যে 13টিকে মুখ্য বা প্রধান উপনিষদ বলা হয় থাকে। আদি শঙ্করাচার্য এর মধ্যে 10টির উপর ভাষ্য লিখেছেন। এদের মধ্যে সব থেকে পুরানো যে উপনিষদ হলো বৃহদারণ্যক এবং ছান্দোগ্য উপনিষদ। ঠিক আছে, এবং এই উপনিষদে আচারবাদ থেকে গভীর দর্শনের স্থানান্তরের দিকে ইঙ্গিত দেয়। অর্থাৎ বৈদিক মানে যে সাহিত্যগুলো ছিল মূলত ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ হচ্ছে বিশেষ আচরণের দিকে জোর দেওয়া হয়েছিল, কিন্তু উপনিষদে কিসে জোর দেওয়া হয়েছে? দর্শনের উপর সব থেকে বেশি জোর দেওয়া হয়েছে। অর্থাৎ আচারবাদ থেকে শিফট করে দর্শনের দিকে চলে এসেছে। 36. হোয়াট ইজ দ্য মেন সাবজেক্ট ম্যাটার অফ উপনিষদ? উপনিষদের মূল বিষয়বস্তু কি?
তো সঠিক উত্তর হবে অপশন বি, ইন্ডিয়ান ফিলোসফি অর্থাৎ ভারতের দর্শন। 37, ফ্রম হোয়াট দ্য স্লোগান সত্যমেব জয়তে টেকেন, সত্যমেব জয়তে স্লোগানটি কোথা থেকে নেওয়া হয়েছে? একদম ভিভিআই করে ফেলো। বিসিএস এর বিগত বছরের প্রশ্ন এবং রিপিটেড প্রশ্ন। তো সঠিক উত্তর হবে অপশন ডি, মুন্ডাকা উপনিষদ। মুন্ডাক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। এবং নতুন একটা ওয়ার্ড এখন বর্তমানে চলে আসছে, সেটা হচ্ছে বসুদেভা কুটুম্বকম। বসুদেবা কুটুম্বকম এই শব্দটা কোথা থেকে নেওয়া হয়েছে? নেওয়া হয়েছে মহা উপনিষদ থেকে। মহা উপনিষদ থেকে নেওয়া হয়েছে। দেখো, সত্যমেব জয়তের কথার অর্থ কি? সত্যেরই জয় হয়। এটি ভারতের জাতীয় নীতিবাক্য অর্থাৎ ন্যাশনাল মোটো। এটি অশোকের সিংহস্তম্ভের নিচে খোদাই করা আছে এবং মুন্ডক উপনিষদ অথর্ববেদের সাথে সম্পর্কিত রয়েছে। 38, হোয়ার আর দ্য ফোর স্টেজ অফ লাইফ অর চতুরাশ্রম ফাউন্ড, জীবনের চারটি পর্যায় বা চতুরাশ্রম কোথায় পাওয়া যায়? চারটি পর্যায় কি কি? চারটি পর্যায় হলো ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। এই চারটি পর্যায় নিচে কোন সাহিত্য থেকে আমরা পেয়ে থাকি, প্রথম দেখতে পেয়ে থাকি? এটাও ভিভিআই। তো সঠিক উত্তর হবে অপশন সি, জাবালা উপনিষদ থেকে। নেক্সট 39, হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ পুরানাস, পুরাণের মোট সংখ্যা কত? সঠিক উত্তর অপশন ডি, 18টি। দেখো, দেয়ার আর 18 উপপুরাণ। 18টি পুরাণ যেমন রয়েছে, 18টি উপপুরাণও রয়েছে। প্রাচীনতম পুরাণ হলো মৎস্য পুরাণ, সব থেকে বড় আকারে সেটি হচ্ছে স্কন্দ পুরাণ, এবং সব থেকে ছোট সেটা হচ্ছে মাকান্দ পুরাণ। 40, হু ইজ বিলিভ টু হ্যাভ কম্পোস্ট পুরাণাস, পুরাণকে রচনা করেছেন বলে মনে করা হয়? সঠিক উত্তর অপশন ডি, ব্যাসদেব। 41, হুইচ ইজ দ্য ওল্ডেস্ট পুরাণা, প্রাচীনতম পুরাণ কোনটি? এক্ষুনি দেখলাম আমরা এক্সট্রা নোটসে। সঠিক উত্তর অপশন বি, মৎস্য পুরাণ। 42, দ্য ওয়ার্ড ভারত ইজ রিলেটেড টু হুইচ পুরাণা, ভারত শব্দটি কোন পুরাণের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর অপশন ডি, বিষ্ণু পুরাণ। 43, হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ ভার্সেস ইন রামায়ণা, রামায়ণে মোট কতগুলি শ্লোক আছে? সঠিক উত্তর হবে অপশন ডি, 24,000 শ্লোক রয়েছে রামায়ণে। দেখো, 24,000 শ্লোক থাকার কারণে একে কি বলা থাকে? চতুর্বিংশতি সহস্রী সংহিতা। ওকে, এবং ইট ডিভাইডেড ইন্টু 7 কাণ্ডস, এটি 7টি কাণ্ডে বিভক্ত। 44, হোয়াট নেম ডিড আরিয়ান্স গিভ টু মহাভারতা, আর্যরা মহাভারতের কি নাম দিয়েছিল? সঠিক উত্তর হবে অপশন ডি, জয় সংহিতা বা জয় সংহিতা নাম দিয়েছিল আর্যরা মহাভারতকে। দেখো, ডিটেলস দেখবো। শুরুতে এতে 8,800 শ্লোক ছিল এবং তখন এর নাম ছিল জয়। আজকে আমরা যে মহাভারত মহাকাব্যকে দেখে থাকি সেটা প্রথমে নাম কি ছিল? জয়, এবং তাতে 8,800 শ্লোক ছিল। পরে এতে 24,000 শ্লোক সম্প্রসারিত হয়ে এর নাম হয় ভারত, এবং তারও পরে 1,00,000 শ্লোক নিয়ে এটি মহাভারত বা শত সহস্রী সংহিতা হয়ে ওঠে। ঠিক আছে, এবং এখন বর্তমানে যদি প্রশ্ন আসে মহাভারতে কতগুলো শ্লোক রয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে 1,00,000 শ্লোক রয়েছে, এবং এটি বিশ্বের দীর্ঘতম মহাকাব্য। 45, হুইচ ইজ নোন অ্যাজ ফিফথ বেদা, পঞ্চম বেদ নামে কোনটি পরিচিত? সঠিক উত্তর অপশন ডি, মহাভারত। মহাভারতের এত বিশাল বিস্তৃতি, তো এই জন্য একে পঞ্চম বেদ বলা হয়। 46, হাউ মেনি বেদাঙ্গাস আর রিকোয়ার্ড ফর স্টাডিং দ্য বেদাস, বেদের পাঠের জন্য প্রয়োজনীয় বিদ্যা বা বেদাঙ্গের সংখ্যা কয়টি? কতগুলো বেদ বিদ্যার প্রয়োজন হয়ে থাকে বেদ পাঠের জন্য?
সঠিক উত্তর হবে অপশন ডি, 6টি বিদ্যার প্রয়োজন হয়। তো 6টি বিদ্যা কি কি? দেখো বেদাঙ্গ মানে হচ্ছে বেদের অঙ্গ, এবং অ্যাকচুয়ালি 6টি বিদ্যা, 6টা বিদ্যা জানতে হবে বেদ পড়তে গেলে। কি কি? শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্তা, ছন্দ এবং জ্যোতিষ। এই 6টা বিদ্যা থাকতে হবে বেদকে সঠিকভাবে রিড করার জন্য। 47, বেদাঙ্গা নেমড নিরুক্তা ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ সাবজেক্ট? এই যে নিরুক্ত দেখলাম, 6টা বেদ বিদ্যার মধ্যে কি নিরুক্ত নামক বেদাঙ্গটি কোন বিষয়ের সাথে যুক্ত? সঠিক উত্তর হবে অপশন ডি। দেখো ইটমোলজি অর্থাৎ ব্যুৎপত্তি, একটা শব্দ কোন স্থান থেকে উৎপত্তি লাভ করেছে সেইটার সাথে সম্পর্কিত রয়েছে নিরুক্ত নামক বেদাঙ্গটি। দেখো নিরুক্ত বৈদিক শব্দের অর্থ এবং উৎপত্তি নিয়ে আলোচনা করে। নিরুক্তের ওপর সব থেকে বিখ্যাত গ্রন্থ লিখেছেন যাস্ক, ঠিক আছে, ইয়াস্ক বা জাস্ক নিরুক্তের উপর বিখ্যাত বই লিখেছেন। ধ্বনিতত্ত্ব শিক্ষার অধীনে পড়ে থাকে, ঠিক আছে, এবং ব্যাকরণ ব্যাকরণের অধীনে পড়ে থাকে। 6টা যে বিদ্যা রয়েছে তার মধ্যে ধ্বনিতত্ত্ব শিক্ষার মধ্যে পড়ছে, আর ব্যাকরণ ব্যাকরণের মধ্যে পড়ছে। 48, হোয়াট ইজ দ্য নাম্বার অফ ইন্ডিয়ান ফিলোসফিস অর্থাৎ দর্শনা? ভারতীয় দর্শনের সংখ্যা কয়টি? সঠিক উত্তর হবে অপশনটি, 6টি দর্শন ভারতীয় দর্শনে রয়েছে। দেখো এই 6টি দর্শনকে স্বরদর্শন বলা হয়ে থাকে। তারা বেদের কৃতিত্ব মেনে নেয়, তাদের আস্তিক দর্শন বলা হয়ে থাকে। এবং নার্সিক দর্শনের মধ্যে রয়েছে বৌদ্ধ, জৈন এবং চারবাক দর্শন। এবং এই 6টি দর্শন হল সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা এবং বেদান্ত। এই 6টা দর্শন আমাদের ভারতীয় শাস্ত্রে রয়েছে। 49, দেখো হু ইজ দ্য ফাউন্ডার অফ সাংখ্য ইজ দ্য ওল্ডেস্ট ফিলোসফি ইন দ্য ওয়ার্ল্ড? পৃথিবীর প্রাচীনতম দর্শন সাংখ্য দর্শনের প্রবক্তাকে? ভিভিআই পরীক্ষায় প্রশ্ন আসে যে প্রাচীনতম দর্শন, পৃথিবীর মধ্যে প্রাচীনতম দর্শন তার নাম কি? সেটা হচ্ছে সাংখ্য দর্শন। এই সাংখ্য দর্শনের প্রবর্তককে? সঠিক উত্তর হবে অপশনটি, মহর্ষি কপিল। এবং শেষ প্রশ্ন আজকের এই ক্লাসে, হু ইজ দ্য ফাউন্ডার অফ ন্যায় ফিলসফি অর্থাৎ ন্যায় দর্শনের প্রবর্তক কে? 6টা যে দর্শন আমরা দেখলাম ভারতীয় শাস্ত্রে, সেই 6টা দর্শনের 6 জন ব্যক্তি প্রবর্তক। তো প্রাচীনতম দর্শন সাংখ্য দর্শনের আমরা দেখলাম মহর্ষি কপিল। তো ন্যায় দর্শনের প্রবর্তককে? সঠিক উত্তর হয়ে যাবে অপশনটি, মহর্ষি গৌতমা। ওকে, তো একটু ডিটেলসে দেখে নাও। দেখো সাংখ্য দর্শনের প্রবর্তক মহর্ষি কপিল, ন্যায় দর্শনের প্রবর্তক মহর্ষি গৌতম, যোগ দর্শনের প্রবর্তক মহর্ষি পতঞ্জলি, বৈশেষিকা দর্শনের প্রবর্তক মহর্ষি কনাদ, পূর্ব মীমাংসার প্রবর্তক মহর্ষি জৈমিনী, এবং উত্তর মীমাংসা বা বেদান্ত যেটা বলা হয়ে থাকে তার যে প্রবর্তক তিনি হচ্ছেন মহর্ষি ব্যাস। ওকে, তো এই ছিল গুরুত্বপূর্ণ 50টি প্রশ্নোত্তর সম্পূর্ণ বেদিক এজ বা বেদিক পিরিয়ডের উপর থেকে। আশা করছি ক্লাসটা খুব ভালো লেগেছে, কিছু এক্সট্রা নোটসও দেওয়ার চেষ্টা করেছি। তো আপকামিং WBCS প্রিলিমস পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট এই সমস্ত মক টেস্টগুলো। তো ক্লাসগুলো ফলো করতে থাকো, এখান থেকে অনেক অনেক প্রশ্ন প্র্যাকটিস হবে এবং পরীক্ষাতে কমনও পাবে। তো এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ, বাই।